আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাইকে দৈনিক সুনামগঞ্জ সময়ের ভোটের মাঠে নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মিঠু রঞ্জন দাস। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি সামিয়ান তাজুল এবং ক্যামেরার পিছনে আছেন মোহাম্মদ নূর। তো প্রথমে অতিথিকে স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ স্টুডিওতে। অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই, বিশেষ করে দৈনিক সুনামগঞ্জ সময়ের যারা আছেন সাংবাদিক বৃন্দ, সম্পাদক এবং কারিগরি সহযোগিতায় যারা কাজ করছেন, পৃষ্ঠপোষকতা যারা আছেন, সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাকে আজকে এইখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় অতিথি, আপনি হয়তো জেনে থাকবেন আমরা প্রতিদিনই আমাদের যে ভোটের মাঠের টকশো নতুন অতিথি নিয়ে আসি এবং আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন আমরা আমাদের অতিথিকে পড়ি। আপনার জন্য সেম। তো শুরুতেই আমরা আপনাকে আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। আপনি সাবেক ছাত্র নেতা ছিলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে শুভকামনা জানাচ্ছি। ফতেপুর ইউনিয়নের যে প্রধান প্রধান সমস্যা আছে যেগুলো আপনার চোখে ধরা পড়েছে, সেই সমস্যাগুলোর সমাধানে আপনি যদি নির্বাচিত হন তাহলে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? জি, ধন্যবাদ আপনাকে। বিশ্বম্বরপুর উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়ন পরিষদ বা ফতেপুর ইউনিয়ন, এই অঞ্চলটি কিন্তু অবহেলিত ইউনিয়ন। আপনারা জানেন এটা। বিশ্বম্বরপুর উপজেলার ৫টি ইউনিয়ন, তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এবং দুর্গম ইউনিয়ন হচ্ছে ফতেপুর ইউনিয়ন। এবং এই ফতেপুর ইউনিয়নের সমস্যাগুলো আসলে শেষ করা যাবে না। তারপরও আমি গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার কথা বলি। প্রথমে হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা একটি মারাত্মক সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে মাদকের একটা ভয়াবহতা আছে। তৃতীয়ত হচ্ছে শিক্ষার যে ব্যাপারটা হচ্ছে, শিক্ষার হার নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই উদ্বিগ্ন। শুধুমাত্র একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয়, আমি এই ফতেপুর ইউনিয়নের একজন নাগরিক হিসেবেও আমি উদ্বিগ্ন আছি। তারপর আরেকটা হচ্ছে, যেমন ধরেন আমাদের ফতেপুর ইউনিয়নের যে মানুষের যে জীবনধারা বা জীবনযাপনের মান আছে, সেটা এখনো অনেক নিচে। এটার কারণ আছে দরিদ্রতা আছে, তারপরে আমাদের কিছু দেখা গেছে যে কিছু অনীহা আছে, বা আমাদের মাত্র একটা ফসল হয় আমাদের ফতেপুর ইউনিয়নে, ইত্যাদি বিভিন্ন সমস্যা আছে। এবং আইন শৃঙ্খলার ব্যাপারটা যদি বলি, তাহলে বিশেষ করে বর্ষা মৌসুমে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি দেখা দেয়। যেমন গরু চুরি বা অন্যান্য জিনিসপত্র চুরি ডাকাতির হারটা বেড়ে যায়। তো এই কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের ফতেপুর ইউনিয়নে আছে। আর সমাধানের যে বিষয়টা বলছেন, যে আমাকে যদি সম্মানিত ফতেপুর ইউনিয়নবাসী আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ যে নির্বাচন আছে, সেখানে যদি তারা আমাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে 5 বছরের জন্য নির্বাচিত করেন, তাহলে আমি প্রথমেই লাগাম টেনে ধরবো আপনার মাদকের ভয়াবহতা। এবং এটা করতে হলে যে কাজটা করতে হবে, আমার সামাজিক একটা আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজের সচেতন ব্যক্তিবর্গ যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন এবং সাধারণ জনগণ যারা আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই মাদককে নির্মূল করতে হবে। আর এই জন্য আপনার 9টা ওয়ার্ড থাকে একটা ইউনিয়ন পরিষদে, 9টা ওয়ার্ডে আগে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারপর যখন আমি দেখবো যে আসলে জনগণ সচেতন হয়ে গেছে যে মাদককে না বলতে হবে বা মাদককে চিরতরে নির্মূল করতে হবে, তখন আমি আইনি প্রক্রিয়ার দিকে আস্তে আস্তে ধাবিত হব এবং এলাকার চিহ্নিত মাদক কারবারি যারা আছে তাদেরকে নির্দ্বিধায় আইনের আওতায় তুলে দিব। আমি এরপরে আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার বিষয়টা নিয়ে বলছি, যে আমাদের ফতেপুর ইউনিয়নের শিক্ষার হার তুলনামূলকভাবে কম। আমি আসলে অবাক হয়েছি, আপনারা যখন গতকালকে আমাকে ইনভাইট করেছেন যে এখানে টকশোতে আসতে হবে, তখন আমি ওয়েব পোর্টালে প্রবেশ করেছিলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে প্রবেশ করার পরে দেখলাম বর্তমান চেয়ারম্যান না, বর্তমান চেয়ারম্যানের আগের জন, ওনারা আমলে ওয়েব পোর্টালটা আপডেট করা, এরপরে আর কোনো আপডেট করা হয় নাই। ওইখানে দেখলাম শিক্ষার হার 80%। এটা অবিশ্বাস্য। কারণ যে জায়গাতে আপনার উপজেলা পরিষদের সমগ্র বিশ্বম্বরপুর উপজেলার শিক্ষার হার হচ্ছে আপনার 35%, সেইখানে ফতেপুর ইউনিয়নে কিভাবে 80% হয়? এটা অকল্পনীয় একটা বিষয়। যাই হোক, আমার মনে হয় এটা 45 থেকে 50%-এর বেশি হবে না। এই জায়গাটাতে আমার কাজ হচ্ছে, আমার কিছু এখানে এজেন্ডা আমি ঠিক করেছি
যেমন ফতেপুর ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ যারা আছেন, ওনাদের সমন্বয়ে আমি একটা পরামর্শ সেল গঠন করব যদি আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই। তারপরে যেটা করব, অভিভাবকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করব শিক্ষার বিষয়ে, শিক্ষার মান উন্নয়নের বিষয়ে। তারপরে আরেকটা জিনিস আপনি ইগনোর করতে পারবেন না, সেটা হচ্ছে বর্তমানে যারা শিক্ষক হিসেবে কর্মরত আছেন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয়ে এবং মাদ্রাসাতে, ওনাদের সমন্বয়েও কিন্তু আপনারা একটা কমিটি গঠন করতে হবে। কারণ ওনারা বর্তমানে ওইখানে কর্মরত আছেন এবং কিভাবে টিচিং দেওয়া হয় ওনারা সবচেয়ে ভালো জানেন বা বুঝেন, এবং কোন জায়গাটাতে গ্যাপ আছে সেটা ওনাদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যাবে। আরেকটা জায়গায় কাজ করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়টাকে বারবার উপেক্ষা করি। আমরা এখনো দেখি শুধুমাত্র শিক্ষকদেরকে প্রেশারাইজ করা হয়, শিক্ষকদেরকে, কিন্তু শুধুমাত্র শিক্ষকদেরকে প্রেশারাইজ করাই কি যথেষ্ট? অবশ্যই না। এখানে আরো কিছু কাজ আছে। যেমন আমাদের এলাকা যে অবস্থা, সেখানে অভিভাবকরা একেবারেই সচেতন না। তাদেরকে সচেতন করতে হবে যেন ওনাদের বাচ্চা স্কুল থেকে বাসায় যাওয়ার পরে জিজ্ঞেস করে বা বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করে আজকে কয়টা ক্লাস হয়েছে, আজকে তোমার কোনো স্কুলে কোনো হোমওয়ার্ক দিয়েছে কিনা, বা তুমি আজকে কি হোমওয়ার্ক পারছো কিনা বা ক্লাসে পড়া পারছো কিনা, এই বিষয়গুলোর বিষয়ে অভিভাবকদেরকে সচেতন করতে হবে। আমরা যেরকম শিক্ষকদেরকে প্রেসার দিচ্ছি, ঠিক সমভাবে যদি অভিভাবকদেরকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি, তাহলে আমি বিশ্বাস করি ফতেপুর ইউনিয়নের শিক্ষার হার আগামী 5 বছরের মধ্যে বৃদ্ধি করাতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি আপনি কোনো ব্যানারে না গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে আপনি বক্তব্য রেখেছেন। তো দলীয় পরিচয়ের বাইরে সাধারণ ভোটারদের কাছে আপনার গ্রহণযোগ্যতা তৈরি বা মাঠে কাজ করার ক্ষেত্রে এটি কোনো চ্যালেঞ্জ তৈরি করেছে বলে আপনি মনে করেন কিনা? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ফতেপুর ইউনিয়নের বিগত দিনগুলোর যে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন, এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আসলে নির্ভর করে কোনো দলীয় প্রতীকের উপর না অথবা কোনো দলীয় পরিচয়ের উপর না। ইউনিয়ন পরিষদ নির্বাচনটা নির্ভর করে একজন ব্যক্তি ইমেজের উপরে, যে প্রার্থীর ব্যক্তি ইমেজটা কতটুকু এবং প্রার্থীর মধ্যে কি গুণাবলী আছে না আছে বা কতটুকু ওনার সক্ষমতা আছে, এই বিষয়গুলোর উপর নির্ভর করে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন। তো আমি এই জন্যই কোনো দলীয় ব্যানারে যাব না, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব এবং আমাদের ইউনিয়নের জনগণ স্বতন্ত্র প্রার্থীর উপরেই সবচেয়ে বেশি আস্থা রাখি। এই জন্যই অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেক প্রার্থীকেই আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকি। প্রত্যেক ইউনিয়নের যে গ্রামীণ অবকাঠামো বা যোগাযোগ যে ব্যবস্থা আছে, আপনার বিশেষ করে ফতেপুর ইউনিয়নের অনেক এলাকার অনেক গ্রামে রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আপনার সুনির্দিষ্ট কোনো রূপরেখা আছে কি না, বা নাগরিক সেবা এবং স্বচ্ছতা সম্পর্কিত স্বচ্ছতা বিষয়ে আপনি কি উদ্যোগ গ্রহণ করুন বা আপনি কি দেখছেন? খুব সুন্দর প্রশ্ন, অনেক ধন্যবাদ। আপনি যেটা বলতে চেয়েছেন যে আমাদের ফতেপুর ইউনিয়নের যে বিষয়, আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতেই বলেছি বিশ্বম্বরপুর উপজেলায় যে 5টি ইউনিয়ন আছে তার মধ্যে ফতেপুর ইউনিয়ন হচ্ছে সবচেয়ে দুর্গম, যোগাযোগ বিচ্ছিন্ন এবং অবহেলিত একটি ইউনিয়ন। তো আপনি এখন যদি যান ফতেপুর ইউনিয়নে, কিছুদিন আগে আপনি সম্ভবত গিয়েছিলেন ফতেপুর ইউনিয়নে, এখন আমি উল্লেখযোগ্য কয়েকটা এলাকার কথা বলবো। লক্ষ্মীপুর, গোপালপুর, চান্দারগাঁও, তারপরে আপনার ওইদিকে সাতগাঁওয়ের দিকে আছে অনন্তপুর, বাগোয়া, রাজিনপুর বা রাজেন্দ্রপুর, তারপরে আছে নয়াবারমকা, খলাচানপুর, কৌয়া, পিরিজপুর, তারপর ফুলবড়ি, ঘাইটা, কাটাখালী, আরো আছে কয়েকটি গ্রাম। তো এই গ্রামগুলো একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। আপনি নৌকা ছাড়া তারা ইউনিয়ন পরিষদ বলেন অথবা আপনি উপজেলা বলেন যাতায়াত করা সম্ভব না। আমি একটা স্লোগান ব্যবহার করি আমার বিভিন্ন ফেসবুক পোস্ট বলেন বা ব্যানারে বলেন যে ফতেপুর ইউনিয়নকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে, আমি একটা স্লোগান ব্যবহার করতেছি। এটার মানে হচ্ছে যে উন্নয়ন অনেক হয়েছে, অনেক দেখেছি উন্নয়ন হয়েছে, একেবারেই হয়নি সেটাও বলা যাবে না আবার, কিন্তু পরিকল্পিত উন্নয়ন খুব খুব বেশি একটা হয়নি। কারণ হচ্ছে আমি যতগুলো গ্রামের কথা বললাম, আমরা যদি ওই
চিন্তাটা মাথায় রেখে ওই রাস্তাঘাটগুলো ওইভাবে করতাম যে বর্ষার মৌসুমে যেন তারা সহজে উপজেলা বলি অথবা ইউনিয়নই বলি সহজে যাতায়াত করতে পারবে, তাইলে কিন্তু আজকে এই দুর্গম অঞ্চল হিসেবে আমরা পরিচিত থাকতাম না। আমার পরিকল্পনাটা হচ্ছে আমি নির্বাচিত হতে পারলে এই দুর্গম অঞ্চলগুলো, যেমন আমাদের রঙ্গিয়ারচর আছে, রঙ্গিয়ারচর থেকে বিশ্বম্বরপুর উপজেলা পর্যন্ত খুব বেশি না 5 কিলোমিটার জায়গা হবে সর্বোচ্চ। এই রাস্তাটা যদি হয়ে যায়, মানে আমরা আবুরা রাস্তা বলি, হ্যাঁ, তো এই রাস্তাটা যদি হয়ে যায় 12 মাস চলাচল উপযোগী রাস্তা, তাহলে দেখা যাবে যে আমাদের ফতেপুর ইউনিয়ন থেকে 15 মিনিটে উপজেলা সদরে যাওয়া যাবে অথবা বিশ্বম্বরপুর হাসপাতালে একদিন রোগী নিয়ে যাওয়া যাবে। তো এই জন্য আমি যতটুকু জানি বর্তমান সাংসদ যিনি আছেন সুনামগঞ্জ 4 আসনের মাননীয় সাংসদ অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, উনি অলরেডি মন্ত্রণালয়ে এই বিষয়ে একটা চিঠি দিয়ে রেখেছেন যেন এই রাস্তাটার কাজ আগামী শুষ্ক মৌসুমে শুরু করা যায়। আর বাকি যে কাজগুলো আছে, বাকি যে গ্রামগুলো বিচ্ছিন্ন অবস্থায় আছে, আমার পরিকল্পনা হচ্ছে এই গ্রামগুলো থেকে একেবারে 12 মাসের চলাচল উপযোগী রাস্তা মূল রাস্তার সাথে সংযুক্ত করা। এবং আমার 5 বছরের, আমি নির্বাচিত হলে 5 বছর পরবর্তী 5 বছরের পরিকল্পনা থাকবে এই গ্রামগুলোকে, সবগুলো গ্রামকেই যেন আমি মূল রাস্তার সাথে সংযুক্ত করতে পারি। এই জন্য আমি বারবার বলছি যে ফতেপুর ইউনিয়নকে উন্নয়নের মূল ধারার সাথে যুক্ত করতে। আর এখনো আমার কাছে অবাক লাগে, আমি যখন জনসংযোগে যাই তখন দেখি যে এখন সাঁকো ব্যবহার হয়। আপনি অবাক হবেন, কিছুদিন আগে 120 ফুট একটা সাঁকো নির্মাণ করেছে গ্রামবাসী। 120 ফুট সাঁকো আপনি চিন্তা করে দেখছেন এই যুগে? এখনো অনেক গ্রামে সাঁকো ব্যবহার করা হয়, নৌকা ছাড়া তারা চলাচল করতে পারে না। এই বিষয়গুলো আমাকে খুব পীড়া দেয়। আমি সম্মানিত ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলবো, আমাকে একবার সুযোগ দিন। আমার স্লোগান যেটা দিচ্ছি, ফতেপুর ইউনিয়নকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে, আমি 5 বছরের মধ্যে উন্নয়নের মূল ধারায় যুক্ত করে আপনাদেরকে দেখিয়ে দিই। ধন্যবাদ। আমরা আরো গভীরে একটু যেতে চাই। ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন নাগরিক সেবা যেমন জন্ম নিবন্ধন, ভিজিটিং কার্ড, সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ প্রায়শই হয়রানি ও দুর্নীতির শিকার হয় বলে অভিযোগ উঠেছে। আপনি চেয়ারম্যান নির্বাচিত হলে প্রক্রিয়াটি কিভাবে সম্পূর্ণ স্বচ্ছ ও জনবান্ধব করবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু বলে নিই, আমি কিন্তু আমার চাকরি জীবনের একটা বিশাল অংশ, প্রায় 5 বছর আমি স্থানীয় সরকার শাখায় কাজ করেছি, চাকরি করেছি। সেটা ইউনিসেফের প্রজেক্টে ছিল, আমি চাকরি করেছি। তো এখানে ইউনিয়ন পরিষদের সাথে আমার অনেক কাজ ছিল এবং এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি কাজ করেছি। তো যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে 5 বছরের উপরে কাজ করেছি, এই বিষয়ের উপর আমার মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা রয়েছে। তো আমি নির্বাচিত হলে যে কাজটা করব, উদ্যোক্তা যিনি থাকবেন অথবা উদ্যোক্তা সহকারীও 2-1 থাকেন কিছু কিছু ইউনিয়নে, আমার এখানে থাকবেন কিনা আমি জানি না, এটা সময় বলে দিবে। আমি চেষ্টা করব জনগণের যে এই যে দুর্ভোগ আছে, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদ অথবা অন্যান্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন ধরনের যে সার্টিফিকেট লাগে, নাগরিকত্ব প্রত্যয়নপত্র, এই বিষয়গুলোর জন্য সম্মানিত নাগরিকরা যেন হেনস্থার শিকার না হন অথবা ওনাদের জন্য বারবার ইউনিয়ন পরিষদে আসতে না হয়। এই জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে উদ্যোক্তাকে আমি প্রয়োজনে আরো ভালোভাবে ট্রেন আপ করবো, যেহেতু আমি এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জানি। উদ্যোক্তাকে ট্রেন আপ করবো, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা যিনি থাকবেন ওনার সাথে আমি ভালোভাবে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। তারপরে ধরেন আপনি এখানে একটা ইউনিয়ন পরিষদ মানে কি, 9 জন এখানে আছেন যে ইউপি সদস্য এবং আরো 3 জন সংরক্ষিত ইউপি সদস্য, মোট 12 জন। এই 12 জন এবং আমি 13 জন, একজন প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, হিসাব সহকারী মিলে আমরা চেষ্টা করব নাগরিকদের জন্য একটা সহজ একটা সেবা প্রদান করার জন্য, যেন তারা হেনস্থার শিকার না হন অথবা ইউনিয়ন পরিষদে আসতে আসতে তাদের বারবার তাদের যে বিরক্তি একটা দেখা যায় বা মানুষ আক্ষেপ প্রকাশ করে, এই দুঃখটা বা এই কষ্টটা যেন মানুষের না থাকে। এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। এবং আমি এই জন্য যেটা করব যে জনগণের সাথে আমার সরাসরি একটা যোগাযোগ ব্যবস্থা থাকবে, জনগণ সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, জনগণ আমার সাথে দেখা করতে পারবে। আমার সাথে দেখা করতে কারো পারমিশনের প্রয়োজন হবে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে তারা যোগাযোগ রাখতে পারবে। এবং আমি আরেকটা যে কাজটা করব, যেহেতু আমার দুর্গম ইউনিয়ন, কানেক্টিং রোড হওয়ার আগে আমার কাজটা থাকবে, ধরেন আমাদের ইউনিয়ন আমি 4টা ভাগে ভাগ করব। এদিকে বিশ্বম্বরপুর বাজার, ওইদিকে হচ্ছে সাতগাঁও নতুন বাজার, এইদিকে ফতেপুরা তো ইউনিয়ন পরিষদ আছেই, আরেকটা হচ্ছে আপনার সংগ্রামপুর বাজার বা দুলবারচর বাজার। এই জায়গাগুলোতে আমি সপ্তাহে কোনো না কোনো দিন বসার চেষ্টা করব।
যাতে করে জনগণের এই সমস্যাগুলো আমি সহজেই শুনতে পারি এবং ইউনিয়ন পরিষদে আসার পরে আমি তড়িৎ গতিতে নির্দেশনা দিতে পারি, ওনার কাজটা তাড়াতাড়ি সমাধান করে দেন। আমি আশা করি আমি যদি এই কাজটা করি, এই 4টা পয়েন্ট আমি প্রতি সপ্তাহের কোনো না কোনো দিনই বসি, জনগণের দুঃখ দুর্দশা আমি বিশ্বাস করে আমি কমপক্ষে আমি 90 ভাগ আমি লাঘব করতে পারবো। আমরাও আশাবাদী। তো প্রিয় অতিথি, আমরা বরাবরই আরেকটি প্রশ্ন করি, আপনি শুরুতেই সেই প্রশ্নের উত্তর এবং কিছু কথা বলেছেন, যুব সমাজকে রক্ষা করতে মাদক নির্মূল। তো ইউনিয়নের যে যুব সমাজ আছে, সেই যুব সমাজকে রক্ষায় মাদক এবং অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো আছে, সেই কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং তাদের খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আপনার কি ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নটা আমাকে করার জন্য। মাদক নির্মূলে আমার যেটা দেখেন, আইনের প্রয়োগ যে কোনো সময় করা যায়, কিন্তু শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে কিন্তু অপরাধকে নিবারণ করা যায় না বা নিবৃত করা যায় না। তো আমার পরিকল্পনা হচ্ছে, আমি যদি জনগণ আমাকে সুযোগ দেন, সম্মানিত ভোটারগণ একবার আমাকে সুযোগ দিয়ে দেখেন, তো আমার পরিকল্পনাটা থাকবে এরকম যে মাদক নির্মূলে যুব সমাজে কিন্তু বেশি থাকে, এডিক্টেড থাকে। তো এই জায়গাতে আমি যে কাজটা করব, আমার খুব দুঃখ লাগে বুঝছেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একমাত্র ফুটবল খেলা ছাড়া আর কোনো খেলার চর্চা হয় না গ্রাম অঞ্চলে। তো আমার পরিকল্পনা হচ্ছে, আমি কিন্তু ভালো একজন ক্রিকেটার ছিলাম এক সময়, ঠিক আছে, ক্রিকেটটা আমি খুব পছন্দ করি। আমার পরিকল্পনা হচ্ছে শীতকালে আমি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবো, এখানে অনেক যুব সমাজকে আমি এখানে, তরুণ যুবককে আমি এখানে জড়াবো। তারপরে আপনার ফুটবলের সময় আমি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবো, ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন খেলবে ওরা, হ্যাঁ ভলিবলের সময় ভলিবল খেলবে ওরা। মানে আপনি যদি 9টা ওয়ার্ডে এই ধরনের বিভিন্ন ধরনের খেলাধুলা অথবা সাংস্কৃতিক চর্চার আয়োজন করতে পারেন, ধর্মীয় মূল্যবোধের বিকাশে আপনি যদি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারেন, আমি আশাবাদী যুব সমাজ বা তরুণ সমাজ মাদকের ভয়াবহতা থেকে ফিরে আসবে। আরেকটা শেষ প্রশ্নটা কি ছিল আপনার? এটার কর্মসংস্থানের জন্য কি সুযোগ সৃষ্টি করতে হবে, আপনার এই বিষয়ে কি উদ্যোগ গ্রহণ করবেন? কর্মসংস্থান দেখেন কি পরিকল্পনা আছে? দেখেন, মানে আমরা শুধু বুঝি কি পড়াশোনা করব আর গাইড বই পড়বো, সরকারি চাকরিতে ইন্টারভিউ দিব, একটা সরকারি চাকরি করব। বাংলাদেশে সর্বোচ্চ মনে হয় 12 লাখ সরকারি চাকরিজীবী আছেন, বাকি লোকগুলো কি করতেছে? বিভিন্ন বেসরকারি চাকরি অথবা কেউ কেউ বেকার আছে, তাই না? আমার পরিকল্পনা হচ্ছে যে যারা ইউনিয়নে বা নিজের এলাকায় অবস্থান করে কিছু করতে চায়, সেটা বেকার যুবতী বা নারী হোক, স্বামী পরিত্যক্তা নারী হোক, বিধবা নারী হন, বেকার যুবক, হ্যাঁ, তাদের জন্য আমার একটা পরিকল্পনা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আমি ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। যেমন নারীদের জন্য আপনি সেলাই প্রশিক্ষণ, খুব সহজ একটা ইয়ে, কিন্তু সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়। পুরুষদের জন্য আপনি করতে পারেন মোবাইল সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, হ্যাঁ, তারপরে ধরেন আপনার বিভিন্ন ধরনের মানে হাতের কাজ আছে কিন্তু, কি বলে, যেমন মোটর মেকানিক, এসি মেকানিক, বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো ওই ইয়েগুলোর যদি সুযোগ তৈরি করে দেওয়া যায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে, যেহেতু ইউনিয়ন পরিষদে আপনার বিশাল একটা হল রুম থাকে, বা প্রয়োজনে পাশে একটা ভেন্যু ক্রিয়েট করলেন, আপনি ভেন্যু ক্রিয়েট করে এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করলেন এবং তাদেরকে, যাদেরকে সেলাই প্রশিক্ষণ দিবেন তাদেরকে একটা করে সেলাই মেশিন দিয়ে দিবেন। খুব বেশি কিন্তু খরচ না একটা সেলাই মেশিনে। আপনি 20 জনকে প্রশিক্ষণ দিলেন, একটা রয়েছে 20টা সেলাই মেশিন দিয়ে দিবেন। আপনি 5 জনকে মোবাইল সার্ভিসিং এর নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তারা ইনস্ট্রুমেন্ট দিয়ে দিলেন 5 জনকে। ওইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, তাহলে দেখবেন যে আস্তে 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 আস্তে, এটা তো একদিনে হবে না, 5 বছর পরে আপনি হিসেব করে দেখবেন অনেক মানুষকে আপনি প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন। এটা হচ্ছে আপাতত আমার পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি, সুষ্ঠু নির্বাচন এবং ভোটার উপস্থিতি নিয়ে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিয়ে ভোটারদের মনে প্রায়শই শঙ্কা থাকে। ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে আপনার ও আপনার সমর্থকদের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। এখানে আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা আছে, অথবা বলতে পারেন যে এটা আমার চলমান প্রক্রিয়া। আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। সেটা বলতে হবে আমার নমিনেশন পেপার বৈধ হওয়ার আগ পর্যন্ত প্রার্থী হিসেবে আমার এটা বলতে হবে যে আমি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। আমার সাথে যারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আমি বিশ্বাস করি, আমি সমর্থক করে আসতেছি, আমি বিশ্বাস করি প্রত্যেকেই যোগ্য এবং ভালো মানুষ। এবং এখন পর্যন্ত যারা মাঠে আছেন তাদের প্রত্যেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। এবং আমাদের মধ্যে কমিটমেন্ট হচ্ছে এটা যে আমরা যেহেতু সবাই এখানে
ভালো মনের বা ভালো মানের মানুষজন নির্বাচনে যাচ্ছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে। তো আমরা চাইবো যে ভোটারদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করা, যে আমরা চেয়ারম্যান পদপ্রার্থী যারা আছি তারা যদি একসাথে বসে চা খেতে পারি, কুশল বিনিময় করতে পারি, তাহলে ভোটার অথবা সমর্থকরা যেন পারবেন। এই জায়গাটাতে আমরা এখনো পর্যন্ত সবাই একমত আছি যে আমরা সুন্দর একটি নির্বাচন ফতেপুর ইউনিয়নবাসীকে উপহার দিতে চাই। এই জন্য প্রার্থী হিসেবে আমাদের পক্ষ থেকে যা যা স্যাক্রিফাইস করতে হয় আমরা করব। এখন পর্যন্ত আমাদের মধ্যে এই ধরনের একটা সমন্বয় আছে। যদি এই সমন্বয়টা নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত থাকে, আমি একদম কনফিডেন্টলি বলতে পারি ফতেপুর ইউনিয়নবাসী ফতেপুরের ইতিহাসে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপভোগ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের শেষ প্রশ্ন আপনার উদ্দেশ্যে, ফতেপুর ইউনিয়নের সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ কথা কি থাকবে? কেন তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আপনাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন? খুব কঠিন একটা প্রশ্ন, যে কোনো প্রার্থীর জন্য খুবই কঠিন একটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমার সম্মানিত ফতেপুর ইউনিয়নবাসী এবং সম্মানিত ভোটার যারা আছেন, আপনারা কেন আমাকে ভোট দিবেন বা কেন আমাকে আপনাদের আগামী 5 বছরের একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, এই বিষয়গুলো আমি একটু সংক্ষেপে তুলে ধরি। আমার কাজ হবে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা, স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা ইউনিয়ন পরিষদ থেকে, কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা করা, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড প্রকৃত উপকারভোগী যারা আছে তারা যেন পায় সেই বিষয়টা নিশ্চিত করা। এই জন্য উপজেলার সাথে সমন্বয় করে কাজ করা। আর একটা হচ্ছে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন, উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করা। মাদক নির্মূলের বিষয়টা তো আমি বলে ফেলেছি, পরিকল্পনাটা, এবং মাদক নির্মূল আমি করেই ছাড়বো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তারপর আত্মকর্মসংস্থানের যে বিষয়টা আমি ব্যাখ্যা দিলাম একটু আগে, আত্মকর্মসংস্থানের জন্য আমি নারী পুরুষ নির্বিশেষে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং তাদেরকে আমি লজিস্টিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তারপর প্রতিটি গ্রামে একটি করে পাঠাগার, খুবই দুঃখের বিষয়, গ্রামাঞ্চলে এটার খুব অভাব, একটি করে পাঠাগার এবং প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রবীণ সেন্টার চালু করব। যে প্রবীণ সেন্টারে থাকবে আমাদের বয়স্ক বা মুরব্বী যারা আছেন, সম্মানিত সিনিয়র সিটিজেন বলি, ওনাদের জন্য থাকবে এখানে পাঠাগারের মতো একটা ব্যবস্থা থাকবে, ওনাদের খেলার বিভিন্ন উপকরণ থাকবে, দাবা, লুডো ইত্যাদি থাকবে। প্রতিটা ওয়ার্ডে একটা করে প্রবীণ সেন্টার চালু করব আমি, 5 বছরের মধ্যে এটা শেষ হবে। তারপর জনগণের নিকট জবাবদিহিতার যে জায়গাটার কথা আমি বলছি, জনগণের নিকট 100% জবাবদিহিতা আমি নিশ্চিত করব, এটা আমার কমিটমেন্ট আপনাদের কাছে। তারপর হচ্ছে জেলে সম্প্রদায়, আমাদের দিকে কিছু জেলে সম্প্রদায় আছে, কিন্তু ওনারা কিন্তু ওনাদের প্রধান পেশাই হচ্ছে মাছ ধরে জীবিকা নির্বাহ করা। ওনাদেরকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আমি বিভিন্ন পর্যায়ে। তারপর ইউনিয়ন পরিষদের 24 ঘন্টা সার্ভিস ডেলিভারি কল সেন্টার চালু করব আমি, আর নিরাপদ ব্যবসার পরিবেশ সৃষ্টি করব। আমাদের ফতেপুর অঞ্চলটাতে কিন্তু চাইলেই বিভিন্ন ধরনের ব্যবসা করে খাওয়ার সুযোগ আছে। তো এই জন্য নিরাপদ পরিবেশ, যাতে করে চাঁদাবাজি না হয় বা সন্ত্রাসী কোনো কার্যকলাপ না থাকে, এই জন্য আমি মানে সর্বোচ্চ সাপোর্ট দেব। এই হচ্ছে আপনাদের প্রতি আমার যে প্রতিশ্রুতি বলতে পারেন এটা। আর আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনারা, আমি বিশ্বাস করি যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন চেয়ারম্যান পদে প্রত্যেকেই যোগ্য মানুষ। তন্মধ্যে আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে আসলেই কাকে ফতেপুর ইউনিয়নের আগামীর কান্ডারি হিসেবে বেছে নেওয়া উচিত। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিঠু রঞ্জন দাস। আমরা আগামীকাল নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। সেই পর্যন্তই সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।